সূর্যোদয়ে শুরু হলো আরেকটি নতুন বছর। রমনা বটমূলের ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজন। বর্ণিল উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো জাতি। দেখছিলেন প্রধান শিরোনাম। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, পহেলা বৈশাখ উপলক্ষে আজ এ সময়ের বাণিজ্যকে একটু ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের আজকের আয়োজনে শুরু করছি নববর্ষ উদযাপনের খবর দিয়ে। চারদিকে বাঁধ ভাঙা উচ্ছ্বাস উল্লাস, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি জাতি। দেশের কোথাও আয়োজনের কমতি নেই। অকল্যাণ আর অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ছিল সবার মুখে মুখে। যে অগ্রযাত্রার পথে রয়েছে দেশ, সেই যাত্রার সফলতার অঙ্গীকারও ছিল নতুন বছরের শুরুতেই। প্রতিবারের মতো বৈশাখের প্রথম দিনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া বর্ষবরণের রঙিন এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী এবং শ্রেণী পেশার মানুষ। সব সংকীর্ণতা ভুলে এক নতুন বাংলাদেশ, এক নতুন চেতনার বার্তাই ছিল সবার মুখে। ঢাক ঢোল আর বাদ্যের তাল, উৎসবে মাতোয়ারা সবাই। সময় নতুনকে বরণ করার, পুরনোকে পেছনে ফেলার। শোভাযাত্রা জুড়ে নানা রঙের নানা ঢঙ্গের হাতি, পাখি, হরিণ সহ বাংলার লোকজ ঐতিহ্যের নানা কাঠামো। সবার সামনে মা ও শিশুর আদলে বিশাল টেপা পুতুল, হাতে হাতে কাগজের মুখোশ। সবাই মিলেমিশে একসাথে বাংলাদেশে বাস করতে চাই। কিছু রাজনৈতিক অসহিংসতা আছে, বাট এইগুলা আশা করি সামনে থাকবে না। I think a lot of good-looking people that you can have a look and so on, and people that are very, very proud, a very, very proud nation. Very beautiful colors, the guys with the baby girls with the flowers in the hair, that is quite nice. এটা আমরা প্রতি বছরে আসি, যেমন আনন্দ পায় মানুষ। একটা বাংলাদেশের একটা দৃশ্য আমাদের, যে বাংলাদেশে এত সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি, আমাদেরও অভিজ্ঞতা আছে। সাম্প্রতিক সময়ে নানা ঘটনার মধ্য দিয়ে যে সামাজিক দৈন্যতা সৃষ্টি হয়েছে, নতুন বছরে তার পুনরাবৃত্তি চায় না বাঙালি জাতি। চিৎকার করে বলতে চায়, আমরা মুক্তি চাই, আলোর পথে হাঁটতে চাই। সেসব অনুষঙ্গই ঘুরে ফিরে এসেছে শোভাযাত্রা জুড়ে। সময় বেঁধে দিয়ে কোনো অকারেন্সকে তো সেটাকে থামানো যাবে না। সবচেয়ে বড় কথা আমাদের সচেতনতাই বেশি ইম্পর্টেন্ট, এবং সচেতনতাকেই যদি আমরা গ্রো করাতে পারি, তাহলে সময় আমাদের জন্য কোনো ইম্পর্টেন্ট না। পহেলা বৈশাখটা বাঙালির একটা প্রধান উৎসব, যার ফলে আমি প্রত্যেক বছর এটাকে উদযাপন করার জন্য এখানে উপস্থিত হই। বর্ণিল শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড় পার হয়ে হোটেল কন্টিনেন্টালের সামনে থেকে ঘুরে আবার চারুকলা এসে শেষ হয়। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প, সুদূরে মিলাক। এসো হে বৈশাখ, এসো এসো। বিকশিত বাংলার নতুন বছর 1423কে রাগ সঙ্গীত আর গানে গানে বরণ করলো বাঙালি। নতুন বছরের আগমনী বার্তা নিয়ে এলো প্রভাতের প্রথম সূর্য। তারই সাথে রমনা বটমূলে বেজে উঠল প্রভাতী সুরের লহরী। গান কবিতায় মুখরিত প্রত্যেকের প্রত্যাশা, সুখ সমৃদ্ধি আর শান্তিতে ভরে উঠুক পুরো বছর। গ্লানি আর জড়তা ছেড়ে নতুন বছরকে সঙ্গে নিয়ে হাজির হলো প্রভাতের সূর্য। আর এই সূর্যকে বরণ করে নিল ভোরের রাগ সঙ্গীত। সূর্যের আলো হয়ে বাংলার মাটি জলে নেমে এলো আরো একটি নতুন বছর। রং বেরঙের পোশাক আর কাঁচা ফুলের সেজে ভোরেই রমনার বটমূলে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। তাদের পোশাকে যেমন ছিল বাঙালিয়ানার ছাপ, তেমনি চোখে মুখে ছিল নবপ্রত্যাশা আর একটার স্বপ্ন। 1967 সাল থেকে পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালির মনে অন্যরকম এক অনুভূতি নিয়ে আসে ছায়ানটের বর্ষবরণ উৎসব। শুধু পোশাকে নয়, মনে প্রাণে বাঙালি হতে বন্ধু বান্ধব আর পরিজন নিয়ে এই উৎসবে মাতেন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ। এখানে আসছি, ভালো লাগছে, গান শুনছি, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। দেশের সমৃদ্ধি আসুক, হিংসা বিদ্বেষ এগুলো সবকিছু ভুলে আমরা থাকতে চাই। সকল সাম্প্রদায়িকতা কেটে বাংলাদেশ যেন
একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে ওঠে এবং সকল অশুভ যেন শুভতে পরিণত হয়। এগিয়ে চলতে পারি ভালোভাবে, না পাওয়াগুলোকে মানে আমরা যেন পেতে পারি, সেভাবে যেন চলতে পারি। মেয়েদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর সুষ্ঠু বিচার হোক। আর সবাইকে শুভ নববর্ষ। নতুন বছরের প্রত্যাশা এটাই যে আমরা যেন আরো অসাম্প্রদায়িক হয়ে যাই এই বছরে। বর্ষবরণের এবারের মূল ভাবনা ছিল মানবতাবাদ, তাই মানবতার জয়গান শোনালেন ছায়ানটের এই কর্তা। যুক্তিবাদী বিজ্ঞান সচেতন মানুষদের হত্যা করা শুরু হলো। বিভ্রান্ত মানুষ আজ যেন শিশু হত্যা আর নারী নির্যাতনে মেতে উঠেছে। ধর্মের রাজনীতিতে শাসনের গতিতে বসবার লোভের সঙ্গে যোগ দিয়েছে নানা অন্যায় লোভ। এতে দেশের অগ্রগতি ব্যাহত হচ্ছে। আসুন আমরা মানবতা উদ্বোধনের কাজ করবার শপথ নিই। সৃষ্টিশীল কাজের ভিতর দিয়ে সাধারণ মানুষের কাছে যাই। মানবিক সমাজ গড়ে তুলবার পবিত্র দায়িত্ব মাথায় তুলে নিই। বাংলা 1423 আবাহনের মধ্য দিয়ে সুখ সমৃদ্ধির প্রত্যাশায় বর্ষবরণের 49তম বার্ষিকী উদযাপন করল ছায়ানট। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, বর্ষবরণ উৎসবের খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। মামুন, করো অন্তরতরহে এই প্রতিবাদে কিন্তু এবার পালিত হচ্ছে 1423 বঙ্গাব্দের প্রথম দিনটি, অর্থাৎ পহেলা বৈশাখ। এবং আপনাকে জানাই যে মঙ্গল শোভাযাত্রা, এই পহেলা বৈশাখের মূল বিষয়বস্তু, সেই মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু বেলা 9টার দিকে চারুকলার সামনে থেকে শুরু হয়ে সেটি শাহবাগ হয়ে সেরাটুলি মোড় ঘুরে পুনরায় এই টিএসসির যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্য ঘুরে পুনরায় চারুকলায় যে শেষ হয়েছে বেলা 10টার দিকে। এবার আমরা যেমনটা দেখছি গতবারের তুলনায় এবার কিন্তু মানুষের উপস্থিতি অনেক কম, বলা চলে যে অর্ধেকেরও কম। এই সময় গতবার আমরা যেমনটা দেখেছিলাম যে লোকারণ্য ছিল, পা ফেলার জায়গা ছিল না এই টিএসসি শাহবাগ এলাকায়। কিন্তু এইবার যেমনটি দেখতে পাচ্ছেন ইমতিয়াজ, যে লোকসমাগম অনেকটাই কম। আসলে অনেকের সাথে কথা বলে যেমনটা জানা গেছে যে তারা বলছেন যে প্রচন্ড গরম এবং গতবার যে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আসলে এবার মানুষের উপস্থিতি কম বলে অনেকের ধারণা। আর যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি তো বলতে হয় যে আসলে আমরা যখন মঙ্গল শোভাযাত্রাটি এদিক দিয়ে আসতে দেখছিলাম তখন দেখেছি যে আসলে পুলিশ, র্যাব এবং সোয়াতের সদস্যরা সেটিকে নিরাপত্তা দিয়ে আসলে নিয়ে আসছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়া এই শাহবাগ থেকে টিএসসি এলাকার পুরো এলাকাটি আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ঘিরে রাখা হয়েছে। র্যাব এবং পুলিশের পক্ষ থেকে ভিন্ন ভিন্নভাবে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে এবং সেখানে দায়িত্বে নিয়োজিত রয়েছেন র্যাব এবং পুলিশের সদস্যরা। এছাড়া আকাশে আমরা দেখেছি যে হেলিকপ্টার দিয়ে টহল দিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরেকটি তথ্য আপনাকে জানাই যে তারপরও যে এখানে মানুষজন আসছেন না তা না, এখানে কিন্তু অনেক মানুষ এখনো রয়েছেন এবং তারা বাঙালিয়ানা সাজে সেজে এখানে আসছেন এবং বাংলা নববর্ষের যে প্রথম দিন পহেলা বৈশাখটি উদযাপন করছেন প্রাণের সবটুকু আবেগ দিয়ে, প্রাণের সবটুকু আকুতি দিয়ে তারা আসলে এই বাংলার প্রথম দিনটি বৈশাখ যে বাঙালিদের বড় উৎসবের দিন, এই উৎসবে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধরনের মানুষ আসছেন এবং তারা এই বৈশাখে এসে এখানে একাত্ম হচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মুখোশ এবং ভুবু জেলা এবার যে নিষেধ করা হয়েছে এবং সেটি কিন্তু পুরোপুরিভাবে মানা হয়েছে। শাহবাগ থেকে টিএসসি এবং এই পুরো এলাকায় কিন্তু আমরা দেখে থাকি যে ব্যাপক রকম ভুবু জেলা এবং মুখোশের ব্যবহার হয়ে থাকে। এবার কিন্তু আমরা দেখেছি যে মঙ্গল শোভাযাত্রাটি হয়ে থাকে, সেই শোভাযাত্রাতেও কিন্তু মুখোশ ব্যবহার করা হয়নি, মুখোশ তৈরি করা হয়েছিল এবং সেই মুখোশ কিন্তু হাতে রাখা হয়েছিল। তো ইমতিয়াজ, এখন পর্যন্ত এখানে মানুষজন আসছেন এবং প্রচন্ড গরমের কারণে যারা আসছেন তারা কিন্তু বেশিক্ষণ এখানে থাকছেন না, তারা এখান থেকে আবার অন্যত্র চলে যাচ্ছেন, ছায়ানটের দিকে চলে যাচ্ছেন বা অন্য কোথাও যাচ্ছেন যেখানে আসলে আজকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে সেসব অনুষ্ঠান উপভোগ করতে যাচ্ছেন এবং তারা এখান থেকে এসে তারা ঘুরছেন এবং এখানে বাঙালিয়ানা যে পান্তা ইলিশের যে একটি ব্যাপার থেকে থাকে এবং ইলিশের ব্যাপারে এবার যে নিরুৎসাহিত করা হয়েছে এবং আমরা দেখেছি যে পান্তা ইলিশের সেই ব্যাপকভাবে যে পান্তা ইলিশ খাওয়া হয়ে থাকে এবার কিন্তু তেমনটা হয়ে ওঠেনি। তবে একেবারে যে পান্তা ইলিশ খাওয়া হচ্ছে না তা না, আমরা কিন্তু পান্তা ইলিশ খেতেও দেখেছি অনেকে, তারা আসলে অনেকে বলছেন যে পহেলা বৈশাখ তাই তারা পান্তা ইলিশ খাচ্ছেন এবং তারা আসলে অনেক সময় এই কারণটি না জেনেই খাচ্ছেন যে বৈশাখের সাথে যে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নেই, তারা আসলে এটি না জেনেই খাচ্ছেন। আবার যারা
জানেন তারা এটাকে আসলে এবার পালন করছেন না, পান্তা ইলিশ খাচ্ছেন না, তারা বাঙালিয়ানার সাজে বৈশাখের যে মূল বিষয়বস্তু মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বৈশাখের অন্যান্য যে আনুষঙ্গিকতা রয়েছে সেগুলো তারা পালন করছেন। তো এখানে আমরা দেখেছি যে শুধুমাত্র যে তরুণ তরুণীরা এসেছেন তা নয়, তরুণ তরুণীর সাথে কিন্তু ছাড়াও অভিভাবকরা এসেছেন তাদের ছোট কচিকাঁচা বাচ্চাদের নিয়ে। তাছাড়া অনেক বয়স্ক মানুষকে আমরা দেখেছি যাদের বয়স 50 বা 60-এর বেশি, এরকম মানুষ আসলে বাঙালিয়ানার সাজে তারা সেজে এসেছেন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে, এবং তারা অংশ নিয়েছেন এই প্রবল রোদের ভেতরেও প্রবল গরমের ভেতরেও তারা কিন্তু মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনটি উদযাপন করেছেন। আরেকটি তথ্য আপনাকে জানাই যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের এলাকা এবং এই এলাকায় কিন্তু কোনো ধরনের গাড়ি চলাচল এখনো তো করতে দেওয়া হচ্ছে না। কোনো ধরনের বাইরের গাড়ি বা রিক্সা বা পুলিশ এবং গণমাধ্যমের কিছু গাড়ি ছাড়া এই এলাকায় শুধু পায়ে হেঁটে চলাচল করছে মানুষ এখনো। ইমতিয়াজ, এই ছিল আমার কাছে থাকা এখন পর্যন্ত এই টিএসসি থেকে সবশেষ। দর্শক, বর্ষবরণ উৎসবের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। পুরনো বছরের দুঃখ জরাকে ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নিতে প্রাণের উৎসবে মেতে উঠেছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। ভোর থেকে মহা আড়ম্বরে নাচ গান সহ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বরণ করে নিচ্ছে বঙ্গাব্দ 1423-কে। সবার একটাই প্রত্যাশা, সহিংসতা ও সংঘাতমুক্ত নতুন একটি বছর। চট্টগ্রাম থেকে কমলদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নতুন সূর্য, নতুন দিন, আরো একটি নতুন বছরের শুভ সূচনা। আর ভোরের আলোয় পুরনো যত ব্যর্থতা, ক্লান্তি, অবসাদ মিটিয়ে আলোকিত হওয়ার প্রত্যাশা প্রতিটি মানুষের। আর এই প্রত্যাশা নিয়েই নেচে গিয়ে চট্টগ্রামে বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। সকাল 6:30টায় ডিসি হিলে বর্ষবরণকে কেন্দ্র করে এক কাতারে মিলিত হন বন্দরনগরীর সর্বস্তরের মানুষ। সেখানে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনা ছড়িয়ে পড়ে চারদিকে। সৃষ্টি হয় এক মোহনীয় মুহূর্ত। শুভ নববর্ষ, আজ নববর্ষের প্রথম দিন, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। এত বর্ণিল পরিবেশে আমাদের দেশে নববর্ষ আয়োজন হয়, দিন দিন সেটা আরো বাড়ছে। এটা খুব আমাদের জন্য সুখের বিষয়। সবকিছু ভুলে নতুন করে যেন আবার বাঁচতে পারি এবং সুন্দরভাবে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। আশা করব আগামী প্রজন্মের মধ্যে এই উৎসব আরো বেশি ছড়িয়ে যাবে, মৌলবাদের কালো ছায়া দূর হয়ে যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসব ছড়িয়ে পড়ে চারুকলা থেকে পুরো নগরীতে। বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। তাতে নেচে গিয়ে মেতে ওঠেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ। এদিকে বর্ষবরণ উপলক্ষে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো নগর জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আটকে গেটে তল্লাশির মাধ্যমে মানুষকে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে কেউ কোনো বস্তু নিয়ে আসতে না পারে, যেটা দিয়ে নাশকতা করতে পারে। চট্টগ্রামে চলতি বছর 25টি উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানমালা চলবে বিকেল 5টা পর্যন্ত। সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, বৈশাখ উদযাপনের খবর জানতে এবার আমরা সরাসরি চলে যাচ্ছি রবীন্দ্র সরোবরে। সেখানে আছেন আমাদের রিপোর্টার রাশেদ লিমন। লিমন, একই রকম আনন্দ আসলে পুরো রাজধানী সহ আসলে আমরা যেমন দেখছিলাম বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে পুরো দেশ জুড়ে আসলে ছড়িয়ে আছে এই নববর্ষের আনন্দ। এবং এই আনন্দ এখন আমি অবস্থান করছি এই যে ধানমন্ডির রবীন্দ্র সরোবরের কাছে। এখানে কিন্তু আসলে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন আয়োজনের মাধ্যমে আসলে এখানে এই যে নববর্ষ উদযাপন করা হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে যে বেশ সেই গ্রাম্য আদলে মেলাও বসেছে পাশে, এবং একদিকে কনসার্ট চলছে যেখানে আসলে বাংলা গান আদি সেই ঐতিহ্যবাহী বাংলা গানগুলো গাওয়া হচ্ছে। ঠিক পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম রাস্তার দুই ধারে লেকের কোল ঘেঁষে যে মেলা বসেছে, এবং এই মেলায় সেই আসলে গ্রামের যে গ্রাম্য মেলা যেমনটি ছিল সেই তেমনি বা মেলায় এসে যারা মেলায় ছোট ছোট দোকান সাজিয়ে বসেছেন তারা কিন্তু আসলে সেই চুড়ি, তারপরে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, খেলনা এগুলো নিয়ে আসলে বসেছেন। এবং যারা এখানে আসছেন তারা কিন্তু একটু বলা যায় আজকে গরম তুলনামূলক গত দুদিনের চেয়ে কম হলেও কিন্তু বেশ গরমের এখনো বেশ গরম রয়েছে। কিন্তু যারা এই মেলায় এবং এই পুরো চত্বর জুড়ে এসেছেন তারা কিন্তু আসলে সেই গরমকে ভুলে, গরমকে উপেক্ষা করে কিন্তু তারা আসলে এই
এই আজকের দিনটাকে আসলে উপভোগ করার চেষ্টা করছেন এবং এখানে তারা আসলে বিশেষ করে বাচ্চারা সাধারণত এই ঢাকায় যারা বসবাস করে তাদের কিন্তু আসলে বাঙালিয়ানার সাথে খুব একটা পরিচিতি নেই। আর তাছাড়া নগর জীবনের এই যান্ত্রিকতায় শহরে যারা বসবাস করে তারা কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই যে গ্রাম্য যে একটি টান, সেই টানটা অনুভব করলেও তারা কিন্তু আসলে সেই গ্রাম্য যে একটি আবহ ওইটা কিন্তু পায় না। কিন্তু আজকে এসে কিন্তু আসলে সেই আমি কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে যারা আসলে এখানে এসে যখন এই যে মেলা থেকে বিভিন্ন জিনিসপত্র কিনছে, অনেকেই আসলে সেই নিজেদের ছোটবেলায় ফিরে গিয়েছে এবং পাশাপাশি তারা কিন্তু আসলে পুরো বিষয়টিকে তাদের সন্তানদেরকে আসলে চেষ্টা করছেন সেই বাঙালি আদি ঐতিহ্যর সাথে কিছুটা হলেও পরিচিত করিয়ে দেওয়ার জন্য। এবং আপনি জানেন অন্তত একদিন হলেও আসলে এই দিনটাতেই আসলে এই জিনিসগুলো পাওয়া যায়, কারণ এই দিনটাতেই আসলে যে শুধু সাজসজ্জাই বাঙালিয়ানা না, সব কিছু খাবার দাবারেও কিন্তু আসলে একটা বাঙালিয়ানার চল অনেকদিন ধরেই চলে এসেছে। সকালবেলা পান্তা ভাত খাওয়া, যদিও ইলিশ মাছ খাওয়ার বিরুদ্ধে যে ইলিশের মৌসুম, ডিম পাড়ার মৌসুম হয়, ইলিশ ধরা বা খাওয়া থেকে বিরত থাকা থেকে বেশ প্রচারণা থাকলেও কিন্তু আমরা দেখেছি আশেপাশে বেশ কয়েকটা দোকানে কিন্তু আসলে সেই পান্তা ইলিশ বিক্রি হচ্ছে, পান্তা ইলিশ খাচ্ছে বা যারা কেউ খাচ্ছে না তারা কিন্তু আসলে বিকল্প হিসাবে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পান্তা খাচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি আসলে যেহেতু গরম পড়েছে, গরম শরবতের দোকানগুলো কিন্তু খুব আজকের দিনটা খুব জনপ্রিয় হয়ে উঠছে, কারণ আসলে এই চলতি পথে হাঁটতে গিয়ে রাস্তার পাশে এই যে শরবতের দোকানগুলোতে বিভিন্ন ধরনের বেল, কাঁচা আম, লাচ্ছি সহ বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে এবং তারা কিন্তু আসলে এগুলো কিন্তু আসলে যারা এখান থেকে যাচ্ছেন তারা কিন্তু আসলে এই জিনিসটা খুব উপভোগ করছে। এবার এর পাশাপাশি লেকের পাশে হওয়ায় এই লেকে কিন্তু আসলে এই যেহেতু নৌকা চলাচলের ব্যবস্থা আছে, সেখানে কিন্তু আসলে এই লেকটাও কিন্তু লেকের ধার ধরেও বা লেকের মধ্যেও কেউ কেউ কিন্তু আসলে নৌকার মধ্যে করে তাদের যে আজকের দিনটা তারা যে যার মতো করে উপভোগ করছেন এবং এই ধারণাই করা হচ্ছে যে সন্ধ্যা নাগাদ আসলে তাদের এই উৎসাহ এবং তাদের এই আনন্দ চলতে থাকবে। তো ইমতিয়াজ, এই ছিল এখনকার মতো ধানমন্ডি থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে বৈশাখ উদযাপনের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন। পুরনোকে বিদায় জানানো শেষ, এবার পালা নতুন বছরকে স্বাগত জানানোর। আর ভোর না হতেই শুরু হয়ে গেল নতুন বছরকে বরণ করার সব আয়োজন। কোনো ভেদাভেদ নেই, সবাই যেন মিলে গেল এক কাতারে। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। লাল পাড়, সাদা শাড়ি, ঢাকঢোলের শব্দ, হাতে হাত পাখা, কুলা সহ নানা দেশীয় উপকরণ, সেই সঙ্গে নানা সাজে সেজে তুলে ধরা হয় আবহমান বাংলার সংস্কৃতি। ময়মনসিংহে সকালে বর্ষবরণ উৎসব উদযাপন পরিষদ আয়োজন করে এই বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার। এবারে শান্তির প্রতীক পায়রা ছিল শোভাযাত্রার মূল আকর্ষণ। শোভাযাত্রায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। এ সময় সব ভেদাভেদ ভুলে সবাইকে এক হওয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সকল দল, মত, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই উৎসব বাংলাদেশ যতকাল বেঁচে থাকবে ততকাল এই উৎসব বজায় থাকবে এবং এটি একটি অসাম্প্রদায়িক উৎসব। এর সাথে কোনো ধর্মীয় সম্পর্ক নাই। যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশ যতকাল থাকবে এই উৎসব ততকাল থাকবে। সিলেটে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। শতকণ্ঠে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। গানের তালে তালে আহ্বান করা হয় মঙ্গল বারতা। এছাড়া সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন প্রত্যেকেই নিজ উদ্যোগে বের করে শোভাযাত্রা। শাহ আব্দুল করিমের জন্মশতবার্ষিকী উপলক্ষে পুরো অনুষ্ঠানটি শাহ আব্দুল করিম উৎসর্গ করা হয়েছে। এটা বাঙালির 1000 বছরের ইতিহাস আজকে বাংলা জাতি পালন করতেছে বছরের পর বছর। আমরাও এবং প্রতি বছরই একটা অন্যরকম অনুভূতি তৈরি হয় যে আমরা বাংলা নববর্ষকে পালন করি। এটাই আমাদের সবচেয়ে ভালো লাগে।
এদিকে ভোরের আলো ফুটতেই রাজশাহীতে নানা বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে নববর্ষের আয়োজন। বিভিন্ন সংগঠন আয়োজন করে শোভাযাত্রার। এছাড়া ফেনীতেও বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে। পামিদা মন্টুসী, সময় সংবাদ। দর্শক, সিলেটে বর্ষবরণ উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী আব্দুল আহাদ, চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে আসলে বাংলা নববর্ষকে পালন করা হচ্ছে এবং কিছুক্ষণ আগে এখানে তাদের সিলেটের যে প্রধান শোভাযাত্রা যেটি হয় মঙ্গল শোভাযাত্রা সেটি শেষ হয়ে গেছে। এখন প্রতিটি বিভাগের উদ্যোগে আলাদা আলাদাভাবে তাদের প্রোগ্রাম হচ্ছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি এখন আছি ইংলিশ বিভাগের সামনে। এখানের যে ইংলিশ বিভাগের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখন সিলেটের যে ঐতিহ্যবাহী যে ধামাইল গান সেটি তারা আসলে পরিবেশন করছে। তো আসলে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে মোট 26টি বিভাগ আছে এবং এই 26টি বিভাগেই এভাবে আসলে অনেক কালারফুল প্রোগ্রাম হচ্ছে এবং এই প্রত্যেকটা প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে অংশ নিয়েছেন এবং এই শিক্ষার্থীদের পাশাপাশি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আসলে এই বর্ষপূর্তি অনুষ্ঠানে যে সিলেটের শহর থেকে অনেক মানুষ এসেছে এবং তারা আসলে আনন্দ চিত্তে এই অনুষ্ঠানগুলো আসলে উপভোগ করছে। তো আপনারা এখন যেমনটি দেখতে পাচ্ছেন যে এখন ধামাইল গান হচ্ছে। আসলে এই ধামাইল গানটা হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি গান, যদিও এটি অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। আগে দেখা যেত যে গ্রাম বাংলায় যখন বিয়ের অনুষ্ঠান হতো আসলে এই বিয়ের রাতে বা অলিমার রাতে এই ধামাইল গানগুলো পরিবেশন করা হতো এবং আসলে সিলেটের আঞ্চলিক গানের আঞ্চলিক গান দিয়েই তারা এই ধামাইল গানগুলো পরিবেশন করছে। তো আমি কথা বলবো একজন শিক্ষকের সাথে। আসলে আপনারা কিভাবে পালন করছেন এই দিবস? শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সামগ্রিকভাবে যে আয়োজন করেছে, ইংরেজি বিভাগও তার একটি পার্ট। ইংরেজি বিভাগ প্রত্যেকবারই এরকম আয়োজন করে। এবারও আমাদের আয়োজন বিভাগের শিক্ষার্থীরা সকলে মিলে বাঙালির যে উৎসব সেই নববর্ষ পালন করছে। আপনারা দেখছেন উৎসব মুখর পরিবেশে সকল শিক্ষার্থী অংশগ্রহণ আমাদের অনুষ্ঠান চলছে। আমরা সমগ্র দেশ এবং জাতির আমরা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আজকের দিন সকলের জন্য শুভ হোক, আগামী দিনগুলো সকলেই ভালোভাবে কাটাক, এই প্রত্যাশা ইংরেজি বিভাগের পক্ষ থেকে। আপনারা যেমনটি শুনছিলেন যে তারা অনেকটা আনন্দ চিত্তে এই অনুষ্ঠানটা করছে। এখন আমি কথা বলবো, আসলে প্রতি বছর দেখা যায়, গত বছর দেখা গিয়েছিল ঢাকায় একটা ইভটিজিং এর ঘটনা ঘটেছিল, নিরাপত্তার একটা ইস্যু চলে আসছে। আপনারা কি মনে করছেন যে আপনাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টা কিভাবে দেখছেন? অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার বিষয়টা পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রক্টোরিয়াল বডি বিষয়টা নিশ্চিত করেছে এবং আমরা প্রত্যেকটা মেয়ে এই বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণভাবে নিরাপদ বোধ করছি। ধন্যবাদ আমার সাবিপ্রবির ইংলিশ বিভাগের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা যেমনটি শুনছিলেন যে প্রতি বছর যে নিরাপত্তার যে বিষয়টি চলে আসে এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের পোশাকধারী পুলিশের পাশাপাশি তাদের সাধারণ পোশাকেও অনেক পুলিশ আসলে এই বিশ্ববিদ্যালয়ে মোতায়েন রয়েছে এবং অনেক নারী সদস্যদের আমরা দেখেছি তারা মেয়েদের সাধারণ পোশাক পরে তারা এখানে এসেছেন এবং তারা আসলে নিরাপত্তার বিষয়টি তারা দেখছেন। তো আমি কথা বলেছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার মোহাম্মদ কামরুল আহসানের সাথে। তিনি আমাদের যেমনটি বলেছেন যে এই ক্যাম্পাস ছাড়াও সিলেটের যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের যে বর্ষপূর্তির অনুষ্ঠান যেগুলো চলছে সেই সবগুলোতেই তারা নিরাপত্তার বিষয়টি তারা দেখেছেন এবং মেয়েরা আপনারা যেমনটি শুনেছেন যে একটু আগে একজন শিক্ষার্থী বলেছে যে তারা সম্পূর্ণ নিরাপদ বোধ করছে। আসলে কথা বলবো আরেকজনের সাথে। আপনারা যে শোভাযাত্রাটি করলেন এবার কোন বিষয়টা আপনারা ফুটিয়ে তুলেছেন শোভাযাত্রা? আজকের এই শোভাযাত্রাতে আমরা আসলে বাংলাদেশের ঐতিহ্য সবকিছু আমাদের ডিপার্টমেন্টে সবাই একসাথে মিলে যে করলাম। আমরা তো ইংরেজি সাহিত্যে পড়ি কিন্তু আমরা বাংলাকে ভুলে যাইনি। আমরা সবাই একসাথে মিলে এই বাংলার যে চিরচারিত যে ঐতিহ্য সেটাকে আবার মনে করার জন্য, অনেক বেশি শার্প করার জন্য এই ফিলিংসটাকে আমরা সবাই মিলে একসাথে শোভাযাত্রা করেছি।
আপনাকে আসলে এই একজন শিক্ষার্থীর কথা আপনি শুনলেন যে তারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে, কিন্তু তারা বাংলা সাহিত্য বা বাংলা আমাদের আচার অনুষ্ঠান বা কালচার যাতে তুলে ধরা যায় সেই বিষয়টি তারা এই শোভাযাত্রায় তারা ফুটিয়ে তুলেছে। তো এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সিলেটের যে আরেকটি বিশ্ববিদ্যালয় রয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এবং সিলেটের যে আরেকটি কলেজ রয়েছে এমসি কলেজ, এবং সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের জেলা প্রশাসন, এই সবগুলোতেই আসলে আজকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় এবং সবগুলোতে আমরা দেখেছি যে সাধারণ মানুষ সেগুলোতে তারা আনন্দ চিত্তে তারা নিজের উদ্যোগে তারা অংশ নিয়েছে এবং অনেকটা আসলে এবার বর্ণিল আয়োজনে আসলে এই সবগুলো কর্মসূচি আসলে পালিত হচ্ছে। তো আমার কাছে এখনো পর্যন্ত সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সবশেষ খবর। দর্শক, সিলেটের বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণের আয়োজনে যোগ দিয়েছে হাজারো মানুষ। সেখানে আছেন আমাদের রিপোর্টার সাদিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদিক, পয়লা বৈশাখের যে রমনার বটমূলের যে অনুষ্ঠানটি সেটি সেই বর্ষবরণ অনুষ্ঠান শুরুর মধ্য দিয়ে পরবর্তীতে দেখা গেছে যে যেই আপনার মঙ্গল শোভাযাত্রা যেটি না হলেই নয়, যেই টিএসসির থেকে শুরু হয়েছে, চারুকলা ইনস্টিটিউট থেকে যেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে, এর পরবর্তীতে দেখা গেছে যে এই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু এই বর্ষবরণের অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। আমি যেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে যে সকল ধরনের, সকল বর্ণের, সকল ধর্মের মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। বিভিন্ন ধরনের পোশাক পরে তারা এই লাল এবং সাদার বর্ণিল সাজে কিন্তু আজকে রঙিন সাজে তারা এসেছে। বিভিন্ন বয়সী মানুষ এসেছে, পরিবারের আত্মীয় স্বজন এবং পরিবারের সবাই, ছোট বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ সকল বয়সী মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। আমরা এখানে যেটি দেখতে পেরেছি যে এখানে নাগরদোলায় চড়ছে সবাই এবং বিভিন্ন ধরনের খাবার এখানে খাচ্ছে এবং পাশাপাশি এই সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখছে এবং বিভিন্ন ধরনের এখানে মেলা কিন্তু বসেছে, বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা আমি যেটা দেখতে পেরেছি যে বিভিন্ন ধরনের এখানে পুতুল, তারপরে বাঁশি এবং দেশীয় বিভিন্ন পণ্য কিন্তু এখানে নিয়ে পসরা সাজিয়েছেন এখানে বিক্রেতারা। এবং এখানে যে জিনিসটি আমি দেখতে পেরেছি যে বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনা, এখানে যারা এসেছেন সবাই বলছেন যে এই পয়লা বৈশাখটি গতবারের তুলনায় এবার আরো সুন্দরভাবে পালন করতে পারছে তারা, এই জন্য খুবই সন্তুষ্ট। এখানের যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী খুব সুন্দরভাবে এই পয়লা বৈশাখ উদযাপনের জন্য তারা সহায়তা করে যাচ্ছে এবং একটা সুশৃঙ্খলা একটা পরিবেশে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে পয়লা বৈশাখ পালিত হচ্ছে। এই পয়লা বৈশাখে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করতে এবং বিভিন্নভাবে তারা কিন্তু উদযাপন করছে এটি। তো ইমতিয়াজ, এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে পয়লা বৈশাখের এই ছিল খবর। দর্শক, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠানের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার সাদিকুর রহমান। রাজধানীর অভিজাত এলাকায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চলছে বিভিন্ন অনুষ্ঠান। এই মুহূর্তে গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে আছেন রিপোর্টার জুবাইর ফয়সাল। সেখানকার খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তত্ত্বাবধানে সকাল থেকে একটি অনুষ্ঠান চলছে এবং এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালবেলা তারা একটি শোভাযাত্রার মাধ্যমে তাদের দিনের কার্যক্রম শুরু করে। এই এই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু পয়লা বৈশাখ উদযাপনের জন্য তাদের যে রীতি তারা কিন্তু সেটি শুরু করে এবং আমরা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রতি বছরের মতো এবারও তারা পয়লা বৈশাখ উদযাপনে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদির আয়োজন করেছেন এবং এবছর 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং একটি ব্যতিক্রম জিনিস আমরা লক্ষ্য করেছি, সেটি হলো যে এবছর এখানকার সহ গুলশানের এই অঞ্চলে সবখানে রেস্টুরেন্টগুলোতে আছে, তারপরে আপনার বিভিন্ন ক্লাবগুলো যেসব অনুষ্ঠান আয়োজন করেছে এবং সেখানে কিন্তু খাবারের তালিকায় ইলিশ রাখা হয়নি। এবার এটি একটি ব্যতিক্রম জিনিস। গত কয়েক দশকে কিন্তু বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপনের ক্ষেত্রে পান্তা এবং ইলিশের যে একটি প্রচলন চলে আসছিল, সেটি কিন্তু এবছর সরকারি উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির কারণে এবছর কিন্তু খাদ্য তালিকায় ইলিশ নেই বলে আমরা জানতে পেরেছি। এক্ষেত্রে আসলে যেটি বলতে চাচ্ছেন যে এখানকার আয়োজকরা যে পয়লা বৈশাখ উদযাপনের যে রীতি বাংলা সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে চলে আসছে সেটি ফলো করার তারা চেষ্টা করছেন এবং আজকেও সেরকমই ব্যতিক্রম আমরা দেখিনি। একটু আগে শিশু কিশোরদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা দেখেছি। এর কিছুক্ষণ আগে আমরা একটি জাদু প্রদর্শনী দেখেছি যেখানে শিশু কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক বিষয়গুলোকে সেই জাদুর মাধ্যমে তুলে আনা হয়েছে এবং এখানকার মাধ্যমে যেসব আগামী দিনে যেসব শিশুরা ভবিষ্যতে দেশের নেতৃত্ব কিংবা দেশ গঠনের কাজে যুক্ত হবেন সেই ধরনের দিক নির্দেশনামূলক
প্রচারণা আমরা এখানে লক্ষ্য করেছি। আরেকটি বিষয়, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে পহেলা বৈশাখ উপলক্ষে যে বিভিন্ন প্রোগ্রামে তিনি অংশ নিচ্ছেন এবং দেশবাসীকে তিনি এবং নগরবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন এই অনুষ্ঠানগুলো ভালোভাবে আয়োজন করার জন্য। এবং নিরাপত্তার ব্যাপারে আমরা কথা বলেছিলাম। উনি সরাসরি ক্যামেরায় কথা বলেননি, কিন্তু উনি জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঢাকা সিটি কর্পোরেশনের ভেতরে যে পয়লা বৈশাখ উদযাপনের জন্য তারা নিয়েছেন। এবং এখন পর্যন্ত আমরা একটু আগে আমরা গিয়েছিলাম ওয়েস্টিন হোটেলে, সেখানে এটি একটি 5 তারকা হোটেল এবং এখানে বিদেশি অতিথিরা রয়েছেন এবং বিদেশি দেশীয় অতিথিদের অংশগ্রহণে কিন্তু সেখানে পয়লা বৈশাখ উদযাপন চলছে। এর আগে আমরা লা মেরিডিয়ান হোটেলে গিয়ে খোঁজ নিয়েছিলাম, সেখানেও চলছে অনুষ্ঠানাদি এবং এই নগর জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করছে নগরবাসী। এবং আমরা এখানে এসে যে বিষয়টি লক্ষ্য করেছি যে আসলে উৎসব এবং যে কোনো অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ কিন্তু যথেষ্ট সবসময় সংবেদনশীলতার পরিচয় দিয়ে গেছেন। এবং এখানে যারা বিদেশি অতিথি রয়েছেন তারাও আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশ যেমন অর্থনীতিতে দিন দিন এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা দেশের সংস্কৃতি ধরে রাখা বা সংস্কৃতি উদযাপনের রীতিটাও কিন্তু তারা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন। এবং এদেশের মাধ্যমে কিন্তু এটি একটি উৎকৃষ্ট উদাহরণ। যেমন তারা এখানে আমি ইংল্যান্ডের দুজনের সঙ্গে কথা বলেছিলাম যারা বাংলাদেশে একটি বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছেন বাংলাদেশের বিভিন্ন শিশুদের উন্নয়নে, শিশুদের শিক্ষা বিষয়ক শিক্ষা উন্নয়নের জন্য তারা কাজ করছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের দেশে পহেলা বৈশাখ এরকম ভাবে উদযাপন হয়তো বাংলাদেশের মানুষরা করেন না, কিন্তু তারা যেটি তাদের নববর্ষ উদযাপন করে সেটি যেমন মধ্যরাতে শুরু হয়, বাংলাদেশে সেটি সারাদিন ব্যাপী এবং কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান চলে। এটি তাদের কাছে একটি ব্যতিক্রম ঘটনা বলে তারা বলছেন। তো এই ছিল আমার কাছ থেকে নববর্ষ উদযাপনের জন্য গুলশান এলাকা থেকে সবশেষ তথ্য। দর্শক, রাজধানীর অভিজাত এলাকায় বাংলা নতুন বছরকে বরণ করে নিতে চলছে নানা অনুষ্ঠান। আর সেখানকার খবরাখবর জানাতে গুলশান ইয়ুথ ক্লাব থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার জুবাইর ফয়সাল। এবার অর্থ বাণিজ্যের নিয়মিত খবর। আগামী বাজেটে অসৎ ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সীমিত করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। গতকাল রাজস্ব ভবনের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে এক প্রাক বাজেট আলোচনা শেষে কথা জানান তিনি। এনবিআরকে দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়। সহজে রাজস্ব বোর্ড থেকে বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়ে এনবিআর চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন সহ কর আরোপ ও মওকুফের বিষয়ে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয় সাংবাদিকদের পক্ষ থেকে। আমাদের বেশ কিছু কর্মকর্তাকে এই বাজেটে অসৎ ব্যবসায়ীদের সব ধরনের যে সুযোগ সেগুলো আমরা সীমিত করব। তাদের কার্যক্রম মনিটরিং করছি একদিকে, অন্যদিকে আমরা পলিসি মেকিং প্রসেসে আমরা এমন সব ব্যবস্থা নিব যাতে ভবিষ্যতে একটা স্বচ্ছ, অত্যন্ত রাজস্ব বান্ধব, জনবান্ধব একটা অর্থনৈতিক কাঠামো তৈরি হয়। এনবিআর এখন রিয়েক্টিভ নয়, এনবিআর প্রোঅ্যাক্টিভ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা তদন্তে ফরেনসিক পর্যবেক্ষণের তদন্ত জমা দেওয়ার সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বিকেলে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে পরিচালনা পর্ষদের এক সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এ সময় তিনি আরও জানান, সভায় আইটি সেক্টর নিরাপত্তা জোরদারে পদক্ষেপ নেওয়ার অগ্রগতি সহ ব্যাংকের নিয়মিত বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়। আমাদের যে দুর্ঘটনাটা ঘটেছে সাইবার অ্যাটাক, সেই বিষয়ে যে ফরেনসিক ইনভেস্টিগেশন চলছে, সেই ইনভেস্টিগেশনের অগ্রগতি কি এবং এই কাজে যারা করছে সেই কাজগুলো পর্যালোচনা করা এবং সেই কাজের জন্য যে বর্ধিত সময় একটু আবশ্যকতা আছে সেই বিষয়টি একটু মঞ্জুর করা হয়। এটি আসলে ঘন্টায় করা, প্রায় 730 ঘন্টার সময়ের যে আবশ্যকতা সেটি মঞ্জুর করা হয়। বকেয়া মজুরি পরিশোধ সহ শ্রমিকদের সব দাবি দাওয়া পর্যায়ক্রমে পূরণের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যশোর খুলনা অঞ্চলের সরকারি পাটকলের শ্রমিক নেতারা। গতকাল সচিবালয়ে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ ঐক্য পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রীর বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জানানো হয়, আগামী রোববারের মধ্যে শ্রমিকদের 4 সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধ করবে সরকার। এরপর পর্যায়ক্রমে তাদের সব দাবি পূরণ করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, পাট শিল্পের উন্নয়নে সরকার সব ধরনের সহায়তা দেবে। পরে শ্রমিক নেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে দ্রুত কাজে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।
কর্মসূচি তারা প্রত্যাহার করে নিচ্ছেন। আলোচনা অনুযায়ী আজকে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা হচ্ছে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তাদের যে দেওয়া যে কর্মসূচি, এই মুহূর্ত থেকে সেই কর্মসূচি তারা প্রত্যাহার করে নিচ্ছেন এবং পরবর্তী কর্মদিবস থেকে তারা যথারীতি তারা কাজে অংশগ্রহণ করবেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আগামী 25 তারিখের মধ্যেই তাদের বকেয়া যত মজুরি আছে একসাথে তারা সকল টাকা পেয়ে যাবে। আমাদের কর্মসূচি এই মধু থেকে আমরা প্রত্যাহার ঘোষণা করছি। আজকে যে আমাদের মিটিং এর সিদ্ধান্ত হলো, আমরা দাবি করেছিলাম যে আমাদের সকল মজুরি বকেয়া সেটা পরিশোধ করতে হবে। মন্ত্রণালয়ের নিজস্ব ফান্ড থেকে ইতিমধ্যে আমাদের কিছু বকেয়া মজুরি পরিশোধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, অর্থাৎ 4টা বকেয়ার মজুরি খুলনা 10 অঞ্চলের হাটিহাটকলে 4টা বকেয়ার মজুরি আজকে দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই হাজারীবাগের ট্যানারি সাভারে স্থানান্তর প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। এক্ষেত্রে সময়সীমা আর বাড়ানো হবে না বলেও জানান তিনি। এছাড়া সিটিপি নির্মাণের সম্পূর্ণ খরচ সরকার দিলেও পরবর্তীতে সেটি রক্ষণাবেক্ষণের ব্যয় ট্যানারি মালিকদের বহন করতে হবে বলে জানান শিল্প সচিব। গতকাল শিল্প মন্ত্রণালয়ে হাজারীবাগের কারখানা স্থানান্তরের বিষয়ে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি। যে বিদ্যুৎ, গ্যাস এবং পানি ওইখানে প্রস্তুত আছে, সরকারের নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে, ডিমান্ড নোট টাকা জমা দিতে হবে এবং তারপরে সরকার লাইন দিবে। 2টি অ্যাসোসিয়েশন আছে, 2টি অ্যাসোসিয়েশনের মধ্য থেকে 3 মাস সময় চেয়েছে। বলেছি আপনাদের প্রসেস চালু থাকবে, আমরা সময় আপনাদেরকে বাড়াতে পারবো না, কিন্তু এই মাসের মধ্যে আপনারা যাওয়ার যে প্রসেস আছে সব সমাপ্ত করবেন। ফেব্রুয়ারিতে ব্রিটেনের উৎপাদন খাতের কার্যক্রম কমেছে 0.5%, যা 2013 সালের আগস্টের পর সর্বনিম্ন। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী জানুয়ারিতে উৎপাদন খাতের কার্যক্রম কমেছিল 1.1% পর্যন্ত। মূলত ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার আতঙ্কে অস্থিরতা তৈরি হয়েছে দেশটির অর্থনীতিতে। ফেব্রুয়ারিতে ব্রিটেনের বাণিজ্য ঘাটতিও অস্বাভাবিক হারে বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে মাত্র 0.4% প্রবৃদ্ধির প্রত্যাশা ক্যামেরুন সরকারের। জ্বালানি তেলের উত্তোলন বন্ধ করে দেওয়ার বিষয়ে বৈঠকের কয়েকদিন আগে ইরাকের জ্বালানি উত্তোলন বেড়ে রেকর্ড ছাড়িয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলোর তথ্য অনুযায়ী বর্তমানে ইরাকে দৈনিক 45 লাখ ব্যারেল জ্বালানি তেলের উত্তোলন হচ্ছে, অথচ গেল মাসেও এর পরিমাণ ছিল দৈনিক 44 লাখ ব্যারেল। জ্বালানি উত্তোলন বন্ধের পূর্বাভাসে জ্বালানি উত্তোলন বাড়িয়েছে তেহরান। মার্চে দৈনিক 38 লাখ ব্যারেল জ্বালানি তেল রপ্তানি করছে ইরাক। ফেব্রুয়ারিতে এ পরিমাণ ছিল 32 লাখ ব্যারেল। বিশ্বের 5ম বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল মজুতকারক দেশ পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর জ্বালানি উত্তোলন বাড়িয়েছে। জ্বালানি উত্তোলন বন্ধ করতে আগামী 17 এপ্রিল কাতারে বৃহত্তম তেল উত্তোলক দেশগুলোর বৈঠক হওয়ার কথা রয়েছে। উন্নত প্রযুক্তি নির্ভর গবেষণা এবং অবকাঠামো খাত উন্নয়নে প্রায় $1 ট্রিলিয়ন ব্যয়ের ঘোষণা দিয়েছে চীন সরকার। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, পরিবেশ দূষণ রোধ, নগরায়নের পরিকল্পনা এবং পর্যটন খাত উন্নয়নে ব্যয় হবে এ অর্থ। বাকি অর্থ ব্যয় হবে রেলওয়ে খাত উন্নয়নে, প্রযুক্তি নির্ভর গবেষণা এবং অন্যান্য উন্নয়ন খাতে। বর্তমানে গেল 25 বছরের মধ্যে সবচেয়ে ধীর গতিতে চলছে চীনা অর্থনীতি। উৎপাদন খাতের কার্যক্রম কমেছে আশঙ্কাজনক হারে, কমেছে অভ্যন্তরীণ চাহিদা এবং পণ্যের বাজার দরও। 2016 সালের জন্য দেশটির প্রবৃদ্ধি 6.5 থেকে 7% পূর্বাভাস দিয়েছে দেশটির সরকার। গ্রিসের পিরাউস সমুদ্র বন্দরে চীনা শিপিং গ্রুপ কসকোর কাছে বিক্রি করে দিয়েছে গ্রিস। সম্প্রতি 36 কোটি 85 লাখ ইউরোর বিনিময়ে পিরাউস বন্দর বিক্রি করে দেওয়ার এ চুক্তিতে সই করেছে অ্যাথেন্স। এ নিয়ে দ্বিতীয় কোনো বৃহত্তম সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হলো। চুক্তি অনুযায়ী আপাতত বন্দরের 51% শেয়ার চলে যাচ্ছে কসকোর কাছে। আগামী 1 দশকে এ বন্দরে উন্নয়নে $35 কোটি বিনিয়োগ করবে কসকো। পাশাপাশি বন্দর পরিচালনার জন্য গ্রিক সরকারকে দেয়া হবে বার্ষিক ফি। এশিয়া, পূর্ব ইউরোপ এবং উত্তর আমেরিকা যাতায়াতের জন্য বন্দর গেটওয়ে হিসেবে ব্যবহার করে আসছে বিভিন্ন দেশ। ভারতের কাশ্মীর প্রদেশের শ্রীনগর শহরে দাল লেকের তীর ঘেঁষে গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান। নয়নাভিরাম এ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছে দেশি বিদেশি বিভিন্ন পর্যটক। যথাযথ প্রচার পেলে পর্যটক আগমন বাড়ার পাশাপাশি এই অঞ্চলে রাজস্ব আয় বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
হলুদ, সাদা আর লাল টুকটুকে রঙের টিউলিপ ফুলে ছেয়ে থাকা পুরো বাগান যেন গৌরবের সাথে সৌন্দর্যের আভা ছড়াচ্ছে। আর বাগানের চারিদিক ঘিরে আছে পাহাড় পর্বতে। বাগানের কোনায় কোনায় দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত দর্শনার্থীরা। হঠাৎ দেখলে মনে হবে এ যেন পাশ্চাত্যের নগরী হল্যান্ড। অথচ ভারতের জম্মু কাশ্মীর প্রদেশের শ্রীনগর শহরেই গড়ে উঠেছে এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের নান্দনিক এ বাগান। 15 হেক্টর জায়গা জুড়ে তৈরি এ বাগানে অন্তত 70 প্রজাতির টিউলিপ ফুল ফোটে। এই মৌসুমে 20 প্রজাতির 4 লাখেরও বেশি ফুল ফুটেছে এ বাগানে। বাগানের নজর কাড়া এ সৌন্দর্য উপভোগে দেশ তো বটেই, দেশের বাইরে থেকেও ভিড় করছেন পর্যটকরা। আমার বন্ধুকে যখন আমি এই বাগানের ছবি পাঠিয়েছি, ও বিশ্বাসই করতে চাইছিল না যে হল্যান্ডের বাইরেও টিউলিপ ফুলের বাগান আছে। আসলে অনেকেরই জানা নেই টিউলিপের বাগান পৃথিবীর সব জায়গাতেই থাকতে পারে। সত্যি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার মতো একটি জায়গায় এসেছি। এখানে টিউলিপের দাম মাত্র 75 সেন্ট। এটা আমার কাছে মূল্যবান কোনো কিছুর চেয়ে কম না। আমি সবাইকে বলবো এই বাগানটি এসে একবার হলেও দেখে যেতে। এখানকার কৃষি কর্মকর্তারা বলছেন, এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান হলেও প্রচারণা না থাকায় এখনো বেশিরভাগ ভ্রমণ পিয়াসী এ বাগান সম্পর্কে জানেন না। প্রচারণা বাড়ালে বিদেশি পর্যটক আসার হার বাড়ার পাশাপাশি এ খাত থেকে রাজস্ব আয় বাড়বে বলেও প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখানে বিদেশি পর্যটক আসার হার দিন দিনই বাড়ছে। এ বাগান মাত্র 8 বছরে এত জনপ্রিয়তা পেয়েছে। প্রচারণার মধ্য দিয়ে শুধু দেশে নয় বিদেশেও এই বাগানকে পরিচিতি দিতে পারি, তখন বিদেশি পর্যটক আরো বাড়বে। সৌন্দর্যে পরিপূর্ণ এই টিউলিপ বাগানটি কাশ্মীরের ডাল লেকের তীর ঘেঁষে গড়ে উঠেছে। একসময় পূর্বের সুইজারল্যান্ড হিসেবে পরিচিতি ছিল কাশ্মীরের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছে সময়ের বাণিজ্যের শিরোনাম। সূর্যোদয়ে শুরু হলো আরেকটি নতুন বছর। রমনা বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। বাঙালির প্রাণের উৎসবে দেশ জুড়ে নানা আয়োজন। বর্ণিল উচ্ছ্বাসে মেতে উঠেছে পুরো জাতি। এ ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।